হ্যালো ক্লাস, আজকের আমরা কোয়ালিটেটিভ প্রপার্টির যে দুটো পয়েন্টস বাকি ছিল, একটা ছিল অসমোটিক প্রেশার আর একটা ছিল কি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। তাহলে ওই দুটো টপিক নিয়ে আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকে প্রথম যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা ছিল আমাদের 3 নম্বর টপিক। আমরা এর আগে কী করেছি? এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। তাহলে যারা এই ভিডিওগুলো দেখোনি তারা কি করবে, আমার চ্যানেলে যাবে, প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে সলিউশনের প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে? বা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি কোনো অসুবিধা হয় তো। আচ্ছা, আজকের কোয়ালিটেটিভ প্রপার্টির যে আমরা যে দুটো বাকি ছিল, একটা কি, একটা হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্কের অবনমন, আর একটা হচ্ছে অসমোটিক প্রেশার বা অভিশ্রবণ চাপ, সেটা নিয়ে আজকে ডিসকাস করবো। তাহলে 3 নম্বর যে পয়েন্টটা, আচ্ছা শুরু করছি 3 নম্বর পয়েন্ট দিয়ে, কারণ 3 নম্বর পয়েন্টটা করার কথা ছিল কোয়ালিটেটিভ প্রপার্টিতে। তাহলে আজকে আমাদের যেটা পড়বো সেটা কি, কোয়ালিটেটিভ প্রপার্টি। অবভিয়াসলি সেই কোয়ালিটেটিভ প্রপার্টির আজকের আমরা 3 নম্বর পয়েন্টটা পড়বো, সেটা কি, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, বা যেটাকে বাংলায় বলছে হিমাঙ্কের অবনমন। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, বা যেটাকে বাংলায় বলছে হিমাঙ্কের অবনমন। তাহলে এই জিনিসটা জানতে হবে। আচ্ছা দেখো, মনে করে দেখো দেখি, আমি যখন এলিভেশন অফ বয়লিং পয়েন্ট পড়িয়েছিলাম, সেখানে বয়লিং পয়েন্টের একটা ডেফিনেশন এসেছিল। সেই ডেফিনেশন কার রিগার্ডসে এসেছিল? সেই ডেফিনেশনটা এসেছিল আমাদের এ রিগার্ডসে, মানে যেটা তোমার বেসিক্যালি যেটা বলতে পারি যে ভেপার প্রেসারের রিগার্ডসে এসেছিল, ঠিক আছে না? তো ভেপার প্রেসারের রিগার্ডসে আমাদের ওই ডেফিনেশনটা এসেছিল। তাহলে আজকের যেটা আমরা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্টটা করবো, তাহলে ফ্রিজিং পয়েন্টটাকেও আমাকে ভেপার প্রেসারের রিগার্ডসে কিছু ভাবতে হবে, ঠিক আছে? আচ্ছা, আগে জেনে নিই এই ফ্রিজিং পয়েন্ট ব্যাপারটা কি, সেটাকে আমরা আজকের আগে জেনে নেব যে হোয়াট ইজ ফ্রিজিং পয়েন্ট। তাহলে এই জিনিসটা লেখা হয়ে গেছে। তাহলে আমি মুছে দিই। চলো আজকের আমরা আমাদের টপিকে এবার ঢুকে যাই আস্তে আস্তে। তাহলে আমরা আজকে টপিক করছি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, প্রথম টপিক। চলো, তাহলে কোয়েশ্চেন যেটা প্রথমে আমাদের মাথায় আসছে সেটা কি, যে হোয়াট ইজ ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট জিনিসটা কি? ফ্রিজিং পয়েন্ট মানে কি, যে টেম্পারেচারে কোনো কিছু ফ্রিজ হয়ে যায়, তাকে আমি একদম নর্মাল ব্যাপারে যে টেম্পারেচারে কোনো কিছু ফ্রিজ হয়ে যায়, তাকে আমি কি বলছি, ফ্রিজিং পয়েন্ট। যেমন ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত হচ্ছে? 0 ডিগ্রি সেলসিয়াস। কার জন্য? ওয়াটারের জন্য। কিন্তু আমি যদি ভেপার প্রেশারের রিগার্ডে যদি ব্যাপারটা ভাবি, তাহলে কি হবে? তাহলে ইন কনটেক্সট অফ ভেপার প্রেশার, ভিপি লিখে দিলাম শর্টকাটে, ভেপার প্রেশার। ফ্রিজিং পয়েন্টটা কি? দেখো এবার ভাবো, সব কিছুই সলিউশন নিয়ে কথাবার্তা বলছি, তাহলে একটা সলিউশন আগে ছিল কি, আগে ছিল পিওর সলভেন্ট, বা যেটাকে বলা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক। সেখানে আমি কি অ্যাড করেছি? নন ভোলাটাইল সলিউট, অনুদ্বায়ী একটা দ্রাব অ্যাড করেছি বা নন ভোলাটাইল সলিউট অ্যাড করেছি। এরপর এখানে কি হচ্ছে, এরপরে ফ্রিজিং পয়েন্টটা কি হচ্ছে? আচ্ছা, এর পিওর সলভেন্টের একটা ফ্রিজিং পয়েন্ট ছিল আগে, আর নন ভোলাটাইল সলিউট অ্যাড করার পর টোটাল যে সলিউশনটা হয়েছে বা দ্রবণটা হয়েছে, সেই দ্রবণেরও একটা হিমাঙ্ক বা একটা ফ্রিজিং পয়েন্ট এসে গেছে। এটাকে বলা হচ্ছে হিমাঙ্ক, তাই তো? বাংলায় যারা আছো তারা কি এটাকে কি বলে? ফ্রিজিং পয়েন্ট মানে কি হিমাঙ্ক। তাহলে আগে একটা পিওর সলভেন্টের বিশুদ্ধ দ্রাবকের একটা হিমাঙ্ক ছিল বা একটা ফ্রিজিং পয়েন্ট ছিল। এখন আমি কি করেছি, একটা অনুদ্বায়ী দ্রাবক বা একটা নন ভোলাটাইল সলিউট আমি অ্যাড করেছি। সলিউটটা অ্যাড করার পর একটা ফ্রিজিং পয়েন্টে চেঞ্জ হয়েছে। এখন তো আগের মতো ফ্রিজিং পয়েন্ট থাকবে না, ফ্রিজিং পয়েন্টে চেঞ্জ হয়েছে। এবার ব্যাপারটা কি হচ্ছে? আচ্ছা, এবার তাহলে এখান থেকে আমি ফ্রিজিং পয়েন্ট ব্যাপারটা বলে দিই। ফ্রিজিং পয়েন্ট জিনিসটা কি, ইন কনটেক্সট অফ ভেপার প্রেশার কি বলছে, যে হোয়েন vapor pressure of pure solvent, আচ্ছা পিওর সলভেন্ট না বলে আমি যদি এটাকে এইভাবে বলি, আচ্ছা এক সেকেন্ড,
পিওর সলভেন্ট না, আমি এটাকে এভাবে বলছি। আচ্ছা আমি এটাকে এভাবে বলি, আচ্ছা এটা লিখতে হবে না, আমি এভাবে বলছি এটাকে। আচ্ছা এটা তোলা হয়ে গেছে, তাহলে আমি মুছে দিই, কারণ এটা ডেফিনেশন লিখতে হবে তো, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমি বলে দিই যে it is the temperature at which the vapor pressure of liquid phase is equal to the vapor pressure of the solid state। তাহলে ধরো একটা কোনো একটা সাবস্টেন্স আছে, লেটস সে ওয়াটার। ওয়াটার, আচ্ছা এর বাংলাটাকে বলে দিই, ইট ইজ দ্য টেম্পারেচার, এটা ওই তাপমাত্রা অ্যাট হুইচ দ্য ভেপার প্রেশার অফ দ্য লিকুইড ফেজ, মানে একটা তাপমাত্রা যেখানে একটা লিকুইড ফেজ, একটা লিকুইড অবস্থায় থাকা, তরল অবস্থায় কোনো একটা জিনিস থাকা, তার বাষ্পচাপ ইজ ইকুয়াল টু দ্য ভেপার প্রেশার অফ দ্য সলিড স্টেট, অর্থাৎ ওই তরলটা যখন কঠিন হয়ে যায় তার ভেপার প্রেশার আর ওই তরলের ভেপার প্রেশার যে টেম্পারেচারে সমান হচ্ছে। অর্থাৎ একটা আমি তরল নিয়েছি, একটা লিকুইড নিয়েছি, তার একটা বাষ্পচাপ বা ভেপার প্রেশার আছে, সেই ভেপার প্রেশারটা ওই লিকুইডটা যখন সলিডে পরিণত হচ্ছে তার ভেপার, ওই সলিডটার ভেপার প্রেশার বা সলিডের বাষ্পচাপের সাথে যখন সমান হচ্ছে যে টেম্পারেচারে, সেই টেম্পারেচারটাকে কি বলছি আমি? ফ্রিজিং পয়েন্ট। সেই টেম্পারেচারটাকে বলছি আমি ফ্রিজিং পয়েন্ট। লাইক ওয়াটার, ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, মানে কি? তার মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারের, মানে যখন ওয়াটার যখন লিকুইড ছিল তার যে ভেপার প্রেশার সেটা এক্স্যাক্টলি ইকুয়াল টু ওয়াটারটা যখন সলিড, মানে ওয়াটারটা যখন আইস হয়ে গেল, বরফ হয়ে গেল, তার ভেপার প্রেশার দুটো হচ্ছে সমান। কোন টেম্পারেচারে? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। অর্থাৎ এই এখানে ওয়াটারের ভেপার প্রেশার এবং আইসের ভেপার প্রেশার সমান হচ্ছে যে টেম্পারেচারে, সেটাকে কি বলা হয়? ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট বা জলের হিমাঙ্ক। ক্লিয়ার? ব্যাপারটা বোঝাতে পারলাম তো? আচ্ছা এবারে, আচ্ছা এটাকে আরেকভাবে বলে অনেকে যে বেসিক্যালি হিমাঙ্ক ব্যাপারটা, মানে হিমাঙ্ক ব্যাপারটা হয় কেন, যদি আমি একটু মলিকিউলের দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই। লেটসে ধরো একটা তরল আছে, তরলটা কঠিনে পরিণত হচ্ছে, তাই তো? তাহলে কঠিনে যদি পরিণত হয় তাহলে কি হবে? মানে আমাকে আজকের যেটা টপিক সেটা হচ্ছে কি, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্কের অবনমন, তাই তো? তাহলে ব্যাপারটা ভালো করে বোঝো। ধরো একটা কন্টেনার আছে, আচ্ছা এটা আমি মুছে দিই, এটা পজ করে একটু তুলে নাও, ঠিক আছে? মুছে দিই আমি। চলো একটু মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখো ব্যাপারটা কি হচ্ছে, যে কেন হিমাঙ্কটার কি ব্যাপারটা হতে পারে, অ্যাটলিস্ট দেখে নি। প্রতিটার ক্ষেত্রে মলিকুলার দৃষ্টিভঙ্গিতে দেখিয়েছি, তাহলে এটাও বাদ যাবে না। হ্যাঁ দেখো, ধরো এটা লিকুইড ফেজ, ঠিক আছে? এটা একটা লিকুইড ফেজ, তার মানে কি লিকুইডের মলিকিউলগুলো এইভাবে ঘুরছে। আর ধরো এটা সলিড ফেজ, এইটাই ধরো সলিডে পরিণত হলো, তার মলিকিউলগুলো তারা কি ঘুরতে পারবে? না, তারা ঘুরতে পারবে না। তারা কি? তারা হচ্ছে রিজিড হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি কি, যে এখানে এই যে লিকুইডের যে কণাগুলো বা লিকুইডের যে বা তরলের যে মলিকিউলগুলো, সেগুলো কি? সেগুলো ডিসঅর্ডার্ড ছিল। ডিসঅর্ডার্ড মানে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিল, তারা র্যান্ডম ভাবে ঘোরাফেরা করছিল, তারা অর্ডার ছিল না, তাই তো? কিন্তু সলিডের ক্ষেত্রে যখন সলিড হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে ব্যাপারটা? তখন এই মলিকিউলগুলো কি করছে? এটাকে আর ঘুরতে পারবে? সলিড মানে একদম দৃঢ়, একদম কঠিন একটা জিনিস, একটা কঠিন একটা জিনিস। তাহলে এর যে মলিকিউলগুলো তারা আর ঘুরতে পারছে না, তার মানে কি? তারা একটা অর্ডার্ড ওয়েতে চলে আসছে।
তারা অর্ডার্ড হচ্ছে, তাই তো আমার সলিডটা তৈরি হচ্ছে। যদি আমার মলিকুলগুলো সবসময় ঘুরতে আরম্ভ করতো, এবার সবসময় ঘুরতে আরম্ভ করতো, তাহলে তারা কি সলিড হতে পারতো না? তারা কাছাকাছি এসে তারা একটা অর্ডার, চুপচাপ বসে গেছে, অর্ডার্ড একটা ওয়েতে চলে এসে, তাই কি হয়েছে, তারা সলিড তৈরি হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো নর্মাল একটা জিনিস দেখো, যে টেম্পারেচার কেন ফ্রিজিংটা হচ্ছে। দেখো টেম্পারেচার, এখানে একটা টেম্পারেচার ছিল ধরো T1, এখানে একটা টেম্পারেচার ছিল ধরো T2, ঠিক আছে? আচ্ছা, যত আমি টেম্পারেচার বাড়াবো তত কি হবে, এদের মধ্যে ডিসঅর্ডার্ডনেসটা বা র্যান্ডামনেসটা আস্তে আস্তে বাড়বে, তাই তো? মানে ধরো আমি সলিডকে ধরো টেম্পারেচার দিচ্ছি, তাহলে কি হবে, সলিডের র্যান্ডামনেসটা আস্তে আস্তে বাড়বে। আদারওয়াইজ অপরপক্ষে যদি আমি টেম্পারেচার আস্তে আস্তে কমাই, টেম্পারেচার যদি কমিয়ে দিই, তাহলে কি হবে, এদের যে অণুগুলো ছিল বা কণাগুলো ছিল, এদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কমে যাবে, তাই তো? যদি গতিশক্তি যদি কমে যায়, কাইনেটিক এনার্জি যদি কমে যায়, তাহলে কি তাদের মধ্যে তাদের স্পিডগুলো কমে যাবে আস্তে আস্তে। কাইনেটিক এনার্জি মানে কি, হাফ এম ভি স্কোয়ারে কি বলা হয়, যে কাইনেটিক এনার্জি ইজ এ ম্যানিফেস্টেশন অফ টেম্পারেচার, সরি উল্টো বললাম, টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ কাইনেটিক এনার্জি, তাই তো? মানে টেম্পারেচার যত বাড়বে আস্তে আস্তে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বাড়বে, টেম্পারেচার তো কমবে, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি আস্তে আস্তে তো কমে যাবে, ঠিক আছে? তাহলে গতিশক্তি আস্তে আস্তে কমছে, গতিশক্তি আস্তে আস্তে কমছে, মানে আগে এরকম করে ঘুরছিল দিকে, এরকম 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 র্যান্ডম ভাবে ঘুরছিল, এখন কি বেগ আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, মানে তারা আস্তে আস্তে এমন একটা সময় এলো তাদের বেগ অলমোস্ট আর থাকলো না, মানে তারা একটা অর্ডার্ড ওয়েতে চলে এলো, তখন কি করছে, সলিড তৈরি হচ্ছে। তার মানে এটাই হচ্ছে ফ্রিজিং পয়েন্টের বা হিমাঙ্কের, এটাই হচ্ছে একটা নর্মাল এক্সাম্পল, যে আমাকে আস্তে আস্তে টেম্পারেচারটা আস্তে আস্তে কমাতে হবে। টেম্পারেচার যদি আমি আস্তে আস্তে কমাই, তাহলে কি মলিকুলগুলো কাছাকাছি আসবে, অর্ডার্ড ওয়েতে আসবে, এবং তারা একটা সলিড তৈরি করবে, আই মিন ফ্রিজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবারে এর একটা গ্রাফ আছে, কিরকম গ্রাফ, ভেপার প্রেসার ভার্সাস তোমার টেম্পারেচারের গ্রাফ বেসিক্যালি। তাহলে মুছে দিই এটা, চলো। আচ্ছা, দেখো ঠিক আগের দিনের মতো এদিকে কি থাকবে, ভেপার প্রেসার বা কি বাষ্প চাপ, আর এদিকে থাকবে টেম্পারেচার ইন কেলভিন, আমি ধরলাম টেম্পারেচার ইন কেলভিন, কেলভিন স্কেলে টেম্পারেচার। আচ্ছা, আগের দিনের কনসেপ্ট, যদি একটা পিওর সলভেন্ট নেই তার গ্রাফ কেমন হবে, ঠিক আগের দিনের কনসেপ্ট, আর আমি এগুলোকে এক্সপ্লেন করছি না। এই যদি এর মধ্যে, এটা কি, এটা ইজ ফর পিওর সলভেন্ট, তাই তো? বিশুদ্ধ দ্রাবক, বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে গ্রাফ এরকম হয়, টেম্পারেচার আস্তে আস্তে বাড়ালে বাষ্পচাপ বাড়বে, মানে কি মলিকিউলগুলো লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে যাবে, যত বেশি ভেপার ফেজে যাবে তত বেশি কি হবে, ভেপার প্রেসার বাড়বে। আচ্ছা, এগুলো এই কনসেপ্টগুলো সমস্ত আগের ভিডিওতে করা আছে, আমার লেকচারটা চেক করলেই পেয়ে যাবে। আচ্ছা, এখন এখানে যদি আমি একটা নন ভোলাটাইল সলিউট দিই, এটা যদি নন ভোলাটাইল সলিউট দিয়ে পিওর সলভেন্টার ক্ষেত্রে একটা অনুদ্বায়ী যদি আমি একটা দ্রাব দিই, তাহলে কি হবে, ভেপার প্রেসার আস্তে আস্তে কমে যাবে। কেন কমে যাবে, সব আগের দিনের ভিডিওতে এক্সপ্লেন করা আছে, দেখো আমি আর যাচ্ছি না ইন ডিটেলস। তাহলে ওটা আমি এইভাবে দেখাই, কমে গেল, এটা কার, এটা হচ্ছে সলিউশনের। এগুলো সব কি পিওর সলভেন্ট বা সলিউশন, সব কি লিকুইড ফেজে আছে, সবাই কি, সবাই লিকুইড, সবাই তরল, তাই তো? সলিউশনে এরা সবাই তরল, আমরা লিকুইডে লিকুইড করছি, তাই না? আচ্ছা, এবার কি করলাম, এবার বলছি যে এই যে সলভেন্টটা ছিল, পিওর সলভেন্টটা ছিল, মানে যে লিকুইড ফেজটা ছিল, এক্সকিউজ মি, যে লিকুইড ফেজটা ছিল, যে পিওর সলভেন্টটা ছিল, এই যে পিওর সলভেন্টের সলিড রূপটা কিরকম হবে, যদি সলিডটা যদি আঁকতে হয় এখানে, যে পিওর সলভেন্টের যে সলিড রূপটা, সেটা কেমন হবে, তার
টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে ভেপার প্রেশার হু করে, সলিডের ভেপার প্রেশারের কার্ভ কেমন হয়, ঠিক স্টিফ একটা কার্ভ হয়, একটা স্টিফ কার্ভ হয়। আমি এটাকে এতটা স্টিফ না করে মোটামুটি এটা কার, এটা ফর সলিড। অর্থাৎ এই যে পিওর সলভেন্টটা ছিল, এই পিওর সলভেন্টের সলিড রূপটা হচ্ছে এটা, কঠিন রূপটা হচ্ছে এইটা। মানে একে যদি তুমি ফ্রিজ করে দাও তাহলে এই জিনিসটা আসবে। তার ভেপার প্রেসারের কার কেমন হবে, এরকম টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে তার ভেপার প্রেসার গ্রাফ হু করে বাড়বে সলিডের ক্ষেত্রে। আচ্ছা, এবারে দেখো তাহলে ফ্রিজিং পয়েন্টের কনসেপ্ট কি বুঝবো আমি, যে যে পয়েন্টে সলিড ফেজ, যে টেম্পারেচারে সলিড ফেজের ভেপার প্রেসার আর পিওর সলভেন্টের বা লিকুইড ফেজের ভেপার প্রেসার সমান হয়, সেই পয়েন্টটাকে কি বলবো আমি, সেই পয়েন্টটাকে বলবো ফ্রিজিং পয়েন্ট। তাহলে দেখো আগের দিনের মতো, ঠিক এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের মতো। দেখো তাহলে এই বাড়িয়ে দিলাম এইখানে, এটাকে যদি আমি বাড়িয়ে দিই এই, তাহলে এই বরাবর এটাকে বললাম আমি TF0, মানে কি এটা পিওর সলভেন্ট, যেহেতু পিওর সলভেন্ট তাহলে TF0, TF মানে কি ফ্রিজিং পয়েন্ট, তাহলে TF0 এটা। আর সলিউশনের ক্ষেত্রে কোথায় আসছে TF, কেন সলিউশনের যখন ভেপার প্রেসার আর সলিডের ভেপার প্রেসার এই পয়েন্টে মিট করেছে, তাহলে এটা কি হবে ওদের হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট। আর এই পয়েন্টটা কি হবে পিওর সলভেন্টের বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট। তাহলে এখান থেকে তুমি নিজেই দেখতে পাচ্ছ, ক্লিয়ার, ইটস ক্লিয়ার যে পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট বেশি আর সলিউশনের ফ্রিজিং পয়েন্ট কম। তার মানে কি যে ফ্রিজিং পয়েন্টটা হয়েছে সেই ফ্রিজিং পয়েন্টের কি হয়েছে, ফ্রিজিং পয়েন্টটা কমে গেছে। আগে পিওর সলভেন্টের এটা ছিল, এখন দেখো সলিউটটা অ্যাড করার পরে দেখো কমে গেছে। কতটা কমেছে, এইটা, এটাকে আমি বলছি ডেল্টা TF, ডেল্টা TF অ্যামাউন্ট কমে গেছে। তার মানে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে হিমাঙ্ক কমে গেছে। তার মানে কি সলিউশনের যে ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ TF, আর এটা কমে গেছে লেস দেন, এটা কি পিওর সলভেন্টের থেকে, মানে লেস দেন TF0। তার মানে কি ফ্রিজিং পয়েন্টের কি হয়েছে, ডিপ্রেশন হয়েছে বা অবনমন হয়েছে কার, হিমাঙ্কের। তাহলে এটা কি হয়েছে, ডিপ্রেশন। ঠিক আছে, গ্রাফ থেকে বোঝা গেল যে কি করে ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্ট হয়েছে, একদম সোজা, তাই না? আমাকে সলিড স্টেটের একটা গ্রাফ আঁকতে হবে, সেটা একটু স্টিফ হবে, আমি পেছন দিক দিয়ে বাড়াবো আস্তে আস্তে, যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটাই কী হবে, ওই সলিউশনের বা ওই সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট। গ্রাফ থেকে ব্যাপারটা ক্লিয়ার যে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট হচ্ছে। আচ্ছা, একটু মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে ফ্রিজিং কীভাবে হচ্ছিল, যে মলিকুলগুলো কাছাকাছি আসছিল, যত তাড়াতাড়ি কাছাকাছি আসবে, যত কম টেম্পারেচার দিলে কাছাকাছি আসবে, সেটা তত ভালো তার ফ্রিজ হবে। এবার ধরো এই মলিকিউলগুলো এখানে ছিল যারা কাছাকাছি আসছিল টেম্পারেচার কমাতে কমাতে, যখন পিওর সলভেন্ট ছিল, এটা বললাম আমি পিওর সলভেন্ট, পিওর সলভেন্ট যখন ছিল তখন তার টেম্পারেচার ছিল, আমি বললাম ফ্রিজিং পয়েন্ট হয়েছে TF0। এখান থেকে ক্লিয়ার TF0। এখন কি করেছি, এখন আমি এর মাঝখানে কি দিয়েছিলাম জানো, এর মাঝখানে আমি দিয়েছিলাম কিছু নন ভোলাটাইল বা কিছু অনুদ্বায়ী দ্রাব। তাহলে কিছু দ্রাব যদি দিয়ে দিই তাহলে কি আগের মতো ফ্রিজিং পয়েন্ট হবে। এবার তুমি টেম্পারেচার কমাও, যে দুটো মলিকুল কাছাকাছি আসছিল তাদের মাঝখানে এখন কে ঢুকে গেছে, তাদের মাঝখানে ঢুকে গেছে এখন অনুদ্বায়ী দ্রাব বা নন ভোলাটাইল সলিউট। তাহলে তারা যে জিওমেট্রিতে আসার চেষ্টা করছিল, যেভাবে অর্ডার্ড ওয়েতে আসার চেষ্টা করছিল, সেভাবে আসতে পারবে না, তাই তো, সেভাবে আসতে পারবে না। তাহলে সেভাবে যদি না আসতে তাহলে কী হবে, আরও টেম্পারেচার কমাতে হবে তাদেরকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্য, কারণ এরা মাঝখান থেকে কি করেছে, কাঠি করেছে, মাঝখান থেকে আটকে গেছে ওইখানটায়, তাহলে কি হবে, তারা আসতে পারছে না, তাই না? তাহলে তাদেরকে কাছাকাছি, এখন তাদেরকে কাছাকাছি নিয়ে আসার জন্য আরও বেশি পরিমাণে টেম্পারেচার কমাতে হবে, তাদের কাইনেটিক এনার্জি আরও কমাতে হবে যাতে তারা কাছাকাছি আসে বা তারা অর্ডার্ড ওয়েতে আসে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে তার মলিকুলার পয়েন্ট অফ ভিউ। আই হোপ ক্লিয়ার। ঠিক আছে, তাহলে তুলে নাও। ঠিক আছে, চল। আচ্ছা,
আচ্ছা, তাহলে এখান থেকে এটা ক্লিয়ার কি? এখান থেকে এটা ক্লিয়ার হচ্ছে আমার ডেল্টা টি এফ ইকুয়ালস টু কি টি এফ জিরো মাইনাস টি এফ, অর্থাৎ কতটা তোমার বেসিক্যালি কতটা তোমার হিমাঙ্কের কতটা অবনমন হয়েছে সেটাকেই বেসিক্যালি বলছে ডেল্টা টি এফ, তাই তো? টি এফ জিরো মাইনাস টি এফ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আগের দিনের মতো আমাদের এই ডেল্টা টি এফ এক্সপেরিমেন্টালি কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে, কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে সেগুলো জেনে নিই কি কি। এটা তুলে নাও, পজ করো, তুলে নাও। ক্লিয়ার? চলো, এই ডেল্টা টি এফটা কি কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে এক্সপেরিমেন্টালি কি দেখা গেছে যে আমাদের ডেল্টা টি এফ সেটা ইজ প্রপোর্শনাল টু মোলালিটি অফ দ্য সলিউশন, তাই তো? তাহলে এটা কি? এটা হচ্ছে মোলালিটি অফ দ্য সলিউশন, ঠিক আছে? তাহলে আমাকে এটা প্রপোর্শনালিটিটাকে ওঠাতে গেলে কি করতে হবে? ডেল্টা টি এফ ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট যেটাকে বলছে কে এফ ইন্টু এম, ঠিক আছে? তাহলে এই কে এফ এর কিছু নাম আছে। কে এফ এর নামকে বলতে গেলে কে এফ কে বলা হয় মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, যারা বাংলায় পড়ো না, আমার ঠিক এই যে এই কনস্ট্যান্টগুলোর নাম না ঠিক আমার জানা নেই, ঠিক আছে? বাংলায় তোমরা একটু কি করো না, একটু বইটা দেখো, বইটা দেখো হিমাঙ্কের অবনমন যেখানটায় আছে সেখানে এই কে এফ এর বাংলা টার্মটা কি আছে একটু লিখে দিও, ঠিক আছে? নোটটা দেখে লিখে দিও, বাকি কিছুই না। বা এটাকে কি বলে? ক্রাইরোস্কোপিক, ক্রাইরোস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে কি? মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট বা ক্রাইওস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে? ক্রাইওস্কোপিক কনস্ট্যান্ট, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি বলি যে কে এফ এর ইউনিট কি হবে? আচ্ছা, কে এফ কার উপর ডিপেন্ড করে যদি আমি বলি? কে এফ ডিপেন্ড করে কি? কে এফ ডিপেন্ডস অন দ্য সলভেন্ট বা দ্রাবক। কে এফ কার উপর ডিপেন্ড করে? কে এফ হচ্ছে সলভেন্টের উপর ডিপেন্ড করে বা দ্রাবকের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? সলভেন্টের উপর ডিপেন্ড করে বা দ্রাবকের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, আর কি করব? আচ্ছা, এখান থেকে কে এফ এর ইউনিট কি হবে বলো? কে এফ ইকুয়াল টু ডেল্টা টি এফ বাই এম। মোলালিটির ইউনিট কি? মোলস পার কেজি, তাই তো? যে 1 কেজিতে কত মোল সাবস্টেন্স আছে, কত মোল সলিউট আছে। তাহলে কি? কে এফ ডেল্টা টি এফ মানে কি? টেম্পারেচার, কতটা টেম্পারেচার। টেম্পারেচারের ইউনিট কি হয়? কেলভিন। আর এটা মোল কেজি ইনভার্স। তাহলে কি হবে? কেলভিন কেজি মোল ইনভার্স বা কেলভিন বা কেজি মোল ইনভার্স ইন্টু কেলভিন, যেটা করতে পারো কেজি মোল ইনভার্স ইন্টু কেলভিন বা কেলভিন কেজি মোল ইনভার্স। ক্লিয়ার? আর কি? আর যদি কেউ বলে যে মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্টের ডেফিনেশন কি? একদম নর্মাল, এখান থেকেই দেখো কি, যদি ইফ এম ইকুয়ালস টু 1 হয়, যদি মোলালিটি, যদি একটা কোনো সলিউশনের যদি মোলালিটি যদি 1 হয়, অর্থাৎ 1 মোলাল কোনো সলিউশন হয়, তার ক্ষেত্রে তাহলে এর জায়গায় 1 বসে যাবে, তখন কি হবে? ডেল্টা টি এফ ইকুয়াল টু কে এফ। তাহলে কোনো এক মোলাল আগের দিনের মতো নর্মাল, কোনো 1 মোলাল সলিউশনের, হ্যাঁ, ক্ষেত্রে যে পরিমাণ হিমাঙ্কের অবনমনটা হয়, যে পরিমাণ ডিপ্রেশন হয় ফ্রিজিং পয়েন্টের, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কে এফ, তাকে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। ক্লিয়ার? সোজা জিনিস। তাহলে এর রিগার্ডিং কিছু ম্যাথমেটিক্স আছে, একটা ম্যাথমেটিক্স আমি করিয়ে দেবো যেটা তোমাদের এনসিইআরটিতে আছে, ঠিক আছে? তাহলে একটা ম্যাথমেটিক্স আমি করিয়ে দিই, এটা একটু পজ করে তুলে নাও। পজ করে তুলে নাও, আমি ম্যাথমেটিক্সটা লিখতে আরম্ভ করি। ঠিক আছে, মুছে দিই, চলো।
আচ্ছা কোয়েশ্চেনটা লিখি আমি। কোয়েশ্চেনটা হচ্ছে যে কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে, আমি দেখে দেখেই লিখছি কি কোয়েশ্চেনটা ছিল, এক সেকেন্ড। বলছে 1.00 গ্রাম 1.00 গ্রাম of a non-electrolyte solute of a non-electrolyte, যারা বেঙ্গলি মিডিয়ামে আছে তাদের বইতে তুমি এক্সাম্পল পেয়ে যাবে, উদাহরণ পেয়ে যাবে, ওটা দেখে থেকেই করে না, আমি ইংলিশে লিখে দিচ্ছি। অফ এ নন ইলেকট্রোলাইট সলিউট, কারণ আমার কাছে না, তো আমার কাছে বাংলা বইটা আমার কাছে নেই, ঠিক আছে, এই জন্য সমস্যাটা হয়। নন ইলেকট্রোলাইট সলিউট dissolved in 50 grams of benzene, dissolved in 50 গ্রাম অফ বেনজিন। তাহলে সলিউট বলা আছে 1 গ্রাম, সেটা 50 গ্রাম ডিজলভ ইন 50 গ্রাম, 50 গ্রাম বেনজিনে সেটা ডিজলভ আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলেছে, আচ্ছা বেনজিন লোয়ার্ড দ্য ফ্রিজিং পয়েন্ট অফ, লোয়ার্ড দ্য ফ্রিজিং পয়েন্ট অফ কত, ফ্রিজিং পয়েন্ট অফ বেনজিন বাই 0.40 কেলভিন, 0.40 কেলভিন, ওকে। আচ্ছা নেক্সট কি, নেক্সট বলেছে দ্য ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট অফ দ্য বেনজিন, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, মানে কেএফ লিখে দিচ্ছি, কেএফ অফ বেনজিন, ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট অফ বেনজিন বলা আছে 5.12 কেজি কেলভিন মোল ইনভার্স, ইউনিট তো এখনই করিয়েছি। ফাইন্ড দ্য মোলার মাস অফ দ্য সলিউট, কি বলেছে, ফাইন্ড দ্য মোলার মাস অফ দ্য সলিউট। বাংলা ট্রান্সফার করে দিচ্ছি, হিন্দিতে যারা আছে, সরি ইংলিশে যারা আছে তারা তো দেখতেই পাচ্ছ। কি বলেছে যে 1 গ্রাম একটা নন ইলেকট্রোলাইট মানে তড়িৎ অবিশ্লেষ্য সলিউট মানে একটা দ্রাব্য, সেটা কি করেছে, সেটা ডিজলভ আছে 50 গ্রাম অফ বেনজিনে, সেটা দ্রবীভূত আছে কোথায়, 50 গ্রাম বেনজিনে, যার ফলে কি হয়েছে, লোয়ার্ড দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য বেনজিন বাই 0.40 কেলভিন। একটা বেনজিন সলিউশন আছে, সেই সলিউশনে একটা সলিউট আছে কত, 1 গ্রাম একটা নন ইলেকট্রোলাইট সলিউট আছে, যেটা কি ডিজলভ করেছে বেনজিনে, কত গ্রাম বেনজিনে, 50 গ্রাম বেনজিনে, যার ফলে কি হয়েছে, টেম্পারেচার কমে গেছে, অর্থাৎ হিমাঙ্কের অবনমন হয়েছে। আগে বেনজিনে একটা হিমাঙ্ক ছিল, এখন একটা দ্রাব্য দেওয়ার ফলে হিমাঙ্ক কমে গেছে বা ফ্রিজিং পয়েন্টটা কমে গেছে, কমে কত হয়েছে, কত ফ্রিজিং পয়েন্ট কমেছে, কত হয়েছে, 0.40 কেলভিন, 0.40 কেলভিন কমে গেছে, মানে ডেল্টা টিএফ ইকুয়ালস টু কত, 0.40 কেলভিন, এতটা কমে গেছে। আচ্ছা এবারে কেএফ বলা আছে বেনজিনের এত, তাহলে ফাইন্ড আউট দ্য মোলার মাস অফ দ্য সলিউট, যে ওই যেটা দিয়েছিলাম, হ্যাঁ ওর মোলার ভর বা মোলার মাসটা বের করতে বলেছে। কি করে করব, ফর্মুলা কি ছিল আমাদের, ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম, তাই তো। আচ্ছা এটা তুলে নাও, আমি মুছে দিচ্ছি, ফটাফট তুলে নাও, আমি মুছে দিচ্ছি, চলো হয়ে গেছে, চলো। আচ্ছা আমাকে কী বার করতে বলেছে, মোলার মাস অফ বেনজিন। লেটস সে আমি ধরলাম যে বেনজিনের যে মোলার মাসটা, সরি মোলার মাস অফ দ্য সলিউট, আমি ধরলাম যে সলিউটের মোলার মাস আমি ধরলাম ধরো ক্যাপিটাল এম, সলিউটের মোলার মাস ক্যাপিটাল এম, তাহলে ফর্মুলা কি, ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম। ডেল্টা টিএফ জানা আছে, কেএফও জানা আছে, এম মানে কি, কত, মোলারিটি। এই জায়গাটা একটু কাজবাজ করতে হবে, তাহলে দেখো কেএফ, আচ্ছা এম ইকুয়ালস টু কি, মোলারিটি মানে কি, মোলস, উপরে মোল, নিচে কি, উপরে কি, উপরে সলিউটের মোল, সলিউট মোলস ডিভাইডেড বাই কি, সলভেন্টের সলভেন্ট মাস ইন কেজি। সলিউট মোল কত হবে, সলিউট কত ছিল আমাদের, 1 গ্রাম ছিল, তাহলে 1 গ্রাম সলিউট ছিল, যে সলিউটের মোলার মাস হচ্ছে এম, তাহলে কত মোল আছে,
যে গ্রামটা দেওয়া আছে তাকে মোলার মাস দিয়ে ভাগ করলেই তো হয়ে যায়। তার মানে কি 1 গ্রাম 1/m, এত মোল কি হবে, এত মোল সলিউট আছে। আচ্ছা সলভেন্টের মাস ইন কেজি, আচ্ছা যে করে ফেলি, তাহলে KF ইন্টু 1/m ডিভাইডেড বাই সলভেন্টের মাস কত দেওয়া ছিল জানো, দেওয়া ছিল 50 গ্রাম, তাই তো। তাহলে 50 গ্রাম এটা গ্রামে আছে, কি করতে হবে, কেজিতে করতে হবে। তাহলে কি 50/1000 ইন কেজি, তাই তো। এটা সমান ডেল্টা TF। তাহলে এখান থেকে m কত হবে দেখি, এটা চলে যাবে, তার মানে কত, উপরে 20/m, তার মানে 20/ডেল্টা TF, তার মানে m হচ্ছে 20 ইন্টু KF ডিভাইডেড বাই ডেল্টা TF, তাই তো। 20 ইন্টু KF ডিভাইডেড বাই ডেল্টা TF। হ্যাঁ, KF এর মান দেওয়া ছিল ম্যাথামেটিক্সে, KF এর মানটা বসাবে, ডেল্টা TF এর মান দেওয়া ছিল, ডেল্টা TF এর মানটা বসাবে, বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। মানে এইখান থেকে জাস্ট m এর মানটা বের করতে হবে। তাহলে ওটা কি হবে, যেটা বেরোবে ওটাই তার মোলার মাস, তাই না। বেসিক্যালি ওটা তার মাস, বেসিক্যালি মানে তোমার যেটা বেরোচ্ছে m যেটা বেরোচ্ছে সেটাকে হ্যাঁ মোলার মাস আমি ধরে নিয়েছি, ওটা মোলার মাস বেরিয়ে যায়। ক্লিয়ার। তাহলে এরকম করে ম্যাথামেটিক্সগুলো করতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা মুছে দিই, আমি আর করাচ্ছি না, টাইম যাবে আমার, মুছে দিই। নিজেরা করতে পারবে, এতটুকু করে দিয়েছি। আর ভ্যালু বসিয়ে তো বাড়িতে ক্যালকুলেটার আছে, বা যাদের CBSE ICSE বোর্ডে তাদের ক্যালকুলেটার ইউজ করতে দেয় না, এমনি করে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই, এমন টাফ কিছু না। চলো আচ্ছা নেক্সট টপিক, তাহলে ফ্রিজিং পয়েন্টটা আমার শেষ হয়ে গেল, একটা ম্যাথমেটিক্স দিয়ে শেষ করে দিলাম। নেক্সট টপিক যেটা লাস্ট আমাদের কলিগেটিভ প্রপার্টির, সেটা টপিকটার নাম হচ্ছে অসমোটিক প্রেসার, তাই তো। তাহলে আজকে অসমোটিক প্রেসারটা স্টার্ট করে দিই। অসমোটিক, এটা 4 নম্বর, কেমন, অসমোটিক প্রেসার, বা যেটাকে বলা হচ্ছে কি অভিস্রবণ চাপ, কি বলা হচ্ছে বাংলায়, বলা হচ্ছে অভিস্রবণ, বানান ঠিক লিখেছি তো, অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। তাহলে অনেকে এখনো অসমোটিক অভিস্রবণটাই তো ভালো করে বোঝেন, ব্যাপন বোঝো, এটাকে বলা হয় ডিফিউশন। ডিফিউশন তারপর তো অসমোসিস, মানে হ্যাঁ অসমোসিস হবে। আগে অসমোটিক প্রেসার ছেড়েই দাও, আগে অসমোসিস বোঝো আর ডিফিউশন বোঝো, আগে ব্যাপন আর অভিস্রবণটা বোঝো। ব্যাপন অভিস্রবণ সম্পর্কে ধারণা আছে, দেখা যাক কত ধারণা আছে। চলো আগে আমি একটু ডিফিউশন নিয়ে কথাবার্তা বলি। ডিফিউশন ব্যাপারটা কি, ধরো আমি বললাম যে ধরো একটা কন্টেনার আছে, একটা কন্টেনার আছে, তার মাঝখানে ধরো আমি একটা পর্দা রেখেছি, যে পর্দাটা কি করে, এটা কি বলা হয় পারমিয়াবল, পারমিয়াবল মেমব্রেন, বা কি বলে এটাকে বলা হয় ভেদ্য পর্দা। কি ভেদ্য পর্দা। ভেদ্য পর্দা কি করে, ধরো একটা সলিউশন আছে, সে সলিউশনে যত কিছু পার্টিকেল আছে, সলিউট পার্টিকেল বলো, সলভেন্ট পার্টিকেল বলো, মানে দ্রাবক যত জিনিসপত্র আছে, সেই পর্দা কি করে, যা তুই এ পাশে যা, তুই এ পাশে আয়, ও অ্যালাউ করে যে সবাই যেতে পারবে। মানে একটা খোলা দরজার মতো, একটা খোলা দরজা, একটা বিশাল বড় খোলা দরজা আছে, একটা মাঠ আছে, সে মাঠে সবাইকে ঢুকতে দিচ্ছে, যাও যাও যাও। তো সেরকম কাজ করে, মানে একটা থাকা যা না থাকাটা একই ব্যাপার, ঠিক আছে। তো আমি এর নাম দিলাম পারমিয়াবল মেমব্রেন, বা যেটাকে বলা হচ্ছে ভেদ্য পর্দা, ঠিক আছে। আচ্ছা এবার ধরো আমি দুটো সলিউশন রেখেছি এখানটায়, এখানে একটা সলিউশন আছে আর এখানে একটা সলিউশন আছে। আমি বলছি বাঁ দিকের সলিউশনের গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন C1,
ডান দিকে যে সলিউশনটা আছে তার গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন C2। আচ্ছা, গাঢ়ত্ব মানে কি? একটা সলিউশন তার কনসেন্ট্রেশন মানে কি? আগে পুরো কনসেপ্ট ক্লিয়ার করি। কনসেন্ট্রেশন মানে কি? কনসেন্ট্রেশন মানে হচ্ছে কি, যে ওই সলিউশনে ইউনিট ভলিউমে, একক আয়তন ভলিউমে কত বেশি পরিমাণ সলিউট আছে, অর্থাৎ সলিউট ইন সলিউশন, সলিউট বাই সলিউশন। একটা সলিউট কত বেশি পরিমাণে আসছে একটা সলিউশনে, সেটাকে কি বলবো? সেটাকে বলবো তার কনসেন্ট্রেশন। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি একটা সলিউশনে দ্রবণে কত পরিমাণ সলিউট আছে, কত পরিমাণ দ্রাব্য আছে, সেটাই হচ্ছে তার কি? সেটাই হচ্ছে তার গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন। ঠিক আছে, এটাকে বলে গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন। তাহলে আমি যদি বলি যে একটা সলিউশনের কনসেন্ট্রেশন বেশি আর একটা সলিউশনের কনসেন্ট্রেশন কম, বা একটা দ্রবণের গাঢ়ত্ব বেশি বা একটা দ্রবণের গাঢ়ত্ব কম, মানেটা কি? যে দ্রবণের গাঢ়ত্ব বেশি সেই দ্রবণে কি আছে? পাতিকতা। যদি সমান পরিমাণ যদি তাদের ভলিউম নেওয়া হয়, যদি তাদের একই যদি তাদের আয়তন নেওয়া হয়, তারা 10 লিটার বলেছি, 10 লিটার, এরও 10 লিটার আছে, এরও 10 লিটার আছে, তাহলে এতে দ্রাবর পরিমাণ বেশি থাকবে, এতে দ্রাবর পরিমাণ কম থাকবে। এতে দ্রাবর পরিমাণ কি? এটা হচ্ছে লার্জ হবে, এটা হচ্ছে স্মল হবে। তার মানে কি? এর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব বেশি, এর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব কম। ক্লিয়ার? তাহলে এইটুকু হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, এবার এই কনসেপ্টের উপরে, এই গাঢ়ত্বের কনসেপ্টের উপরে বা কনসেন্ট্রেশনের কনসেপ্টের উপরেই টোটাল ডিফিউশন অ্যান্ড অসমোসিস কিন্তু রিলেটেড। তাহলে C1 এর কনসেন্ট্রেশন, C2 এর কনসেন্ট্রেশন, আমি বলছি C1 ইজ গ্রেটার দেন C2, অর্থাৎ C1 মানে 1 নম্বর যে দ্রবণ বা সলিউশনটা আছে তার গাঢ়ত্ব 2 নম্বরের সলিউশনটা যেটা আছে তার কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব থেকে বেশি। তার মানে কি? তার মানে এখানে বেশি পরিমাণে কি আছে? এখানে বেশি পরিমাণে সলিড পার্টিকেলস আছে, দ্রাব অণু এখানে বেশি পরিমাণে আছে, আর এখানে সলিড পার্টিকেল কম আছে। এখানে হচ্ছে এখানে লার্জ সলিড পার্টিকেলস আছে, এখানে লেস সলিড পার্টিকেল আছে, হ্যাঁ না? তাহলে এখানে সলিড পার্টিকেল বেশি, তার মানে এখানে কনসেন্ট্রেশন বেশি। নর্মাল একটা জল নিয়েছো, জলে একটু বেশি চিনি দিয়ে দিলাম, আর একটা সমান পরিমাণ জল নিয়েছো তাতে একটু কম চিনি দিয়ে দিলাম, তাহলে কোনটা মিষ্টি বেশি লাগবে? যেখানে বেশি চিনি দিয়েছি, মানে যেখানে দ্রাব্য বেশি আছে, তখন আমি বলবো কি, আরে অনেক গাঢ় বানিয়েছিস রে, শরবতটা অনেক গাঢ় বানিয়েছিস রে, খুব মিষ্টি বানিয়েছিস, মানে কি ওর গাঢ়ত্ব বেশি, ওর কনসেন্ট্রেশন বেশি। নর্মাল জিনিসটা এটা, যেখানে চিনিটা কি, ওখানে দ্রাব্য অণু, সলিড পার্টিকেল, তাহলে যেখানে সলিড পার্টিকেল বেশি তার কনসেন্ট্রেশন বেশি। এবার চিন্তা করো, এবার আমি কি করছি, যে এখানে মাঝখানে কি আছে? পারমিয়েবল মেমব্রেন। সে কি করবে? পারমিয়েবল মেমব্রেনের কাজটা কি? সে সলিউট পার্টিকেল আর সলভেন্ট পার্টিকেল, অর্থাৎ দ্রাব অণু আর দ্রাবক অণু দুজনকেই যেতে দেবে। তাহলে যেহেতু এর গাঢ়ত্ব বেশি, মানে এখানে কি? এখানে দ্রাব বেশি আছে আর এখানে দ্রাব কম আছে, তাহলে কি করবে? ও কি করবে? দ্রাব অণুগুলোকে এখান থেকে ছাড়বে। দেখো দ্রাব বেশি আছে, তাহলে দ্রাব অণুগুলো কি করবে? 1 নম্বর থেকে 2 নম্বরে যাবে, যার কনসেন্ট্রেশন বেশি সেখানে যাবে। আর সলভেন্ট বা দ্রাবকের চিন্তা ভাবনা করো দেখি। আমি বললাম 10, আমি বললাম ধরো টোটাল আমার এটা 10, আমি বললাম এখানে 3টে যদি সলিড পার্টিকেল থাকে তাহলে 7টা আছে সলভেন্ট পার্টিকেল, আর এখানে যদি আমি বলি 5টা সলিড পার্টিকেল আছে, তাহলে 5টা সলভেন্ট পার্টিকেল থাকবে, টোটাল মিলে 10 হবে, টোটাল তাদের ভলিউম 10। ঠিক আছে, তার মানে যার ক্ষেত্রে সলিউড পার্টিকেল বা দ্রাব অণু বেশি হচ্ছে তার ক্ষেত্রে দ্রাবক অণু কি হবে? কম হবে। আর যার ক্ষেত্রে দ্রাব অণু কম হচ্ছে তার ক্ষেত্রে দ্রাবক অণু বেশি হবে। অর্থাৎ অপরপক্ষে বলতে পারি, যার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বেশি তার দ্রাবক অণু কম, আর যার কনসেন্ট্রেশন কম
তার দ্রাবক অণু বা সলভেন্ট মলিকিউল, সলভেন্ট পার্টিকেলগুলো বেশি। এটা নর্মাল কনসেপ্ট। তার মানে যদি C1 1 নম্বরের কনসেন্ট্রেশন যদি বেশি হয় 2 নম্বরের থেকে, তাহলে এখানে সলিউট পার্টিকেল অনেক বেশি আছে, কিন্তু সলভেন্ট পার্টিকেল এর থেকে কম আছে। অর্থাৎ এখানে দ্রাব অণু অনেক বেশি আছে কিন্তু দ্রাবক অণু অনেক কম আছে, আর এখানে দ্রাব অণু কম আছে কিন্তু দ্রাবক অণু বেশি আছে। তাহলে এখানে দ্রাব অণু বেশি আছে মানে সলিউট পার্টিকেল বেশি আছে, মানে ফ্লোটা এইদিকে হবে, তাহলে এই দিক থেকে এইদিকে যাচ্ছে। আর অপরপক্ষে কি হচ্ছে, সলভেন্ট পার্টিকেলগুলো তারা কি করবে, যেহেতু সলভেন্ট পার্টিকেল এখানে বেশি আছে, তারা কি করবে, এদিক থেকে এখানে আসবে। ঠিক আছে, কিন্তু এই যে প্রসেসটা, এটা অলওয়েজ দেখা হয় দ্রাব পার্টিকেল বা সলিউট পার্টিকেলের দৃষ্টিভঙ্গি দিয়ে, যে সলিউট পার্টিকেলটা যেদিকে যাচ্ছে প্রসেসটা সেই দিকেই হচ্ছে। বুঝতে পারলে, সলিউট পার্টিকেলটা যেদিকে যাচ্ছে প্রসেসটা সেই দিকেই হচ্ছে। তাহলে সলিউট পার্টিকেল কোন দিকে যাচ্ছে, C1 থেকে C2-র দিকে, যেহেতু C1 এর যেটা বেশি গাঢ়, যেটা বেশি কনসেন্ট্রেট, সেখান থেকে কম কনসেন্ট্রেশন বা কম গাঢ়ত্বের দিকে কি যাচ্ছে, কণাগুলো যাচ্ছে। কি কণা যাচ্ছে, দ্রাব কণাগুলো যাচ্ছে। ঠিক আছে, তাহলে একে বলা হয়, এই যে প্রসেসটা হলো, একে বলা হয়, এই প্রসেসটা যেটা হচ্ছে এখানটায়, একে বলা হচ্ছে ডিফিউশন বা ব্যাপন। এটা একদম শিখে নাও, এটা এই কনসেপ্টটা কিন্তু অনেক কাজে লাগবে, মানে এটা শেখার পর আর কোনোদিন কোনো জিনিস দেখতে হবে না। ডিফিউশন বা ব্যাপন, বলি না ব্যাপন কি বলা হয় নর্মাল কথায়, বেশি গাঢ়ত্বের দ্রবণ থেকে কম গাঢ়ত্বের দ্রবণের দিকে হ্যাঁ যে অণুগুলো ছুটে যায় তাকে বলা হয় ব্যাপন। বাচ্চাবেলা থেকে পড়ে এসেছে। হ্যাঁ, দ্য পার্টিকেলস বা মলিকিউলস গোয়িং ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন ইজ কল্ড কি, ডিফিউশন। বাট হুইচ মলিকিউলস, কোন মলিকিউলগুলো, সলিউট পার্টিকেলের মলিকিউলগুলো। তাই তো আজকে শিখলাম কি, সলিউট পার্টিকেলের মলিকিউলগুলো। কারণ সলভেন্ট পার্টিকেল মলিকিউলগুলো কি হয়, তারা লেস কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে আসে। তাই তো, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। তাহলে আমাকে বলতে হচ্ছে পার্টিকুলারলি সলিউট পার্টিকেলের ফ্লোটা। তাই তো, এখানে সলিউট পার্টিকেলের ফ্লো কোথায় হচ্ছে, বেশি কনসেন্ট্রেশনের সলিউশন থেকে কম কনসেন্ট্রেশনের সলিউশনের দিকে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবারে আসছি আমি অসমোসিসে। চলো মুছে দিচ্ছি। এবার কি আসবো আমি, অসমোসিস। হোয়াট ইজ অসমোসিস বা অভিশ্রবণ জিনিসটা কি? দেখা যাক কি। ওই একই রকম নিয়েছো একটা কন্টেনার, এবার কি করব, মাঝখানে রেখেছিলাম কি পারমিয়াবল মেমব্রেন বা ভেদ্য পর্দা। এবার এমন একটা মেমব্রেন রাখবো যেটাকে বলছে, এই যে পর্দাটা, এটাকে বলছে কি সেমি পারমিয়াবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা। সেমি পারমিয়াবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা। এই পর্দার না একটা খাসিয়ত আছে, একটা প্রপার্টি আছে। কি প্রপার্টি আছে? এ বেচারা করে কি, দেখো অলওয়েজ কোনো একটা যখন একটা সলিউশন তৈরি হয়, কোনো যখন একটা দ্রবণ তৈরি হয়, সে দ্রবণের সলিউট পার্টিকেলগুলো সাইজ কিন্তু একটু বেশি বড় হয়। নর্মাল চিনি জল দেখো না কি হয়, চিনিগুলো কত বড় বড় দানা। হ্যাঁ, কিন্তু জলের কণা তুমি দেখতে পাও, আবার চিনি যখন গুলেও যায় তখনও যে কণাটা দেয় সেটাও অনেক বড় থাকে। কার থেকে? জলের থেকে, জলের কণাগুলোর থেকে। তাহলে কি সলিউট পার্টিকেলের সাইজটা বড় হয় কার থেকে? সলভেন্ট পার্টিকেলের থেকে। অর্থাৎ দ্রাব অণুগুলোর আকার বড় হয় সলভেন্ট অর্থাৎ দ্রাবক অণুগুলোর থেকে। এটা একটু মাথায় রাখো। এই পর্দাটা কি করে জানো তো, এই পর্দাটা এর মধ্যে কিছু ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় পোর, বা পোরকে তুমি বাংলায় বলতে পারো ছিদ্র। এই ছিদ্রের একটা খাসিয়ত আছে, এই ছিদ্রের ব্যাস বা ছিদ্রের সাইজটা এমনভাবে তৈরি করা হয় যে সাইজটা কি করে, সলিউশনের বা দ্রবণের সলিউট পার্টিকেলগুলোকে যেতে দেয় না। এর ভেতর থেকে বা এদিক থেকে কি করে, সলিউট পার্টিকেল বা দ্রাব
কণাগুলোকে যেতে দেয় না, তার কারণটা কি? এর সাইজগুলো ছোট ছোট হয়। এই পর্দা যে ছিদ্রগুলো বা পোর্সগুলো, এই পোর্সগুলো এমন সাইজের হয় যেখানে বড় সাইজের দ্রাবক, মানে যেহেতু দ্রাব পার্টিকেলগুলো বড় বড় সাইজের হয়, তারা যেতে পারে না। ও কাকে পাস করায়? ও সলভেন্টকে কিন্তু অ্যালাউ করে। ও দ্রাবককে কি করে? অ্যালাউ করে। অর্থাৎ দ্রাবক তোমার সাইজ ছোট, তুমি ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকে চলে যাও, কিন্তু দ্রাবক তোমার সাইজ বড় হচ্ছে, তুমি ঢুকতে পারবে না। মানে এরকম যদি ছিদ্র থাকে, তো এরকম একটা ছিদ্র আছে, দ্রাবকগুলো এরকম এরকম হয়, ওরা চলে যেতে পারে, কিন্তু দ্রাবক কণাগুলো একটু বড় বড় হয়, তাহলে ওরা যেতে পারবে না। নর্মাল ছোট 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 ছিদ্র, বেশি বড় জিনিস ঢুকবে না। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার আগের জিনিসটা, আগের সলিউশনগুলোকে রাখলাম কি? এখানে C1 এর কনসেন্ট্রেশন C2, আমি এখানে বলে দিচ্ছি যে C1 এর কনসেন্ট্রেশন বেশি C2 থেকে, আগের মতো। C1 এর কনসেন্ট্রেশন বেশি মানে কি? এখানে বেশি পরিমাণে কি আছে? বেশি পরিমাণে সলিউট আছে, দ্রাবকণা এখানে বেশি আছে। কার থেকে? এর থেকে। এর দ্রাবকণা থেকে এর দ্রাবকণা বেশি আছে। তাহলে উল্টো দিক থেকে বলতে গেলে কি বলতে হবে? যে এর যে দ্রাবকণা, এর দ্রাবকণা বেশি আছে এখন, কারণ এর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব কম, আর এর দ্রাবকণা এর থেকে কম আছে, এর থেকে কম আছে। ঠিক আছে, তাহলে এবার ফ্লো হবে। তাহলে প্রথমে কি করবে? দ্রাবক কি করবে? আরে আমার এখানে আমি বেশি আছি, আমি ওদিকে চলে যাই, চলে যাই, চলে যাই, চলে যাই, যেতে চাইবে। কিন্তু কি হবে? যখনই যেতে চাইবে, এখানে ছিদ্রগুলো কি করবে? যেহেতু দ্রাবকণাগুলোর সাইজ বড়, ছিদ্রগুলো কি করবে? না, তোমাকে আমি যেতে দেবো না, তুমি এখানে আটকে গেলে, তুমি ওপাশে যেতে পারবে না। আবার দেখো, এই যে দ্রাবক কণাগুলোর কনসেন্ট্রেশন এখানে বেশি ছিল, কিন্তু দ্রাবক কণাগুলোর কনসেন্ট্রেশন, দ্রাবক কণা বেশি কোথায় ছিল? দ্রাবক কণা বেশি এখানে ছিল। তা দ্রাবক কণাগুলো কি করবে? ওরা বলবে চলো, তুমি যখন আসছো না তখন আমরাই যাই। তা দ্রাবক কণাগুলো কি করবে? এদিকে যাবে। দ্রাবক কণাগুলো কেন আসতে পারছে? কারণ এখানে দ্রাবক কণাগুলোর গাঢ়ত্ব বা দ্রাবক কণাগুলোর ঘনত্ব বা গাঢ়ত্ব যাই বলো না কেন, এখানে বেশি বেশি সংখ্যায় আছে, আর এখানে কম সংখ্যায় দ্রাবক কণাগুলো আছে। তাহলে ও কি করবে? এদিক থেকে এদিকে আসবে, তাই তো? দ্রাবক কণাগুলো আসতে পারছে কি করে? তার কারণটা কি? এটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, এ কি করে দ্রাবক কণাগুলোকে আসতে দেয়, কিন্তু দ্রাবকে আসতে দেয় না। তাহলে দ্রাবকগুলো এখানে গিয়ে আটকে যাচ্ছে, আর যেহেতু এখানে সলভেন্টের বা দ্রাবকের যেহেতু এখানে সংখ্যা বেশি ছিল, তখন কি করছে? দ্রাবকটা সংখ্যা বা কনসেন্ট্রেশন বলতে পারো, কনসেন্ট্রেশন এখানে বেশি ছিল কার? সলভেন্টের। তারা কি করছে? এদিক দিয়ে এদিকে আসছে। তাহলে অ্যাজ ইফ দেখে মনে হচ্ছে কি যে কম ঘনত্বের দ্রবণের থেকে, লো কনসেন্ট্রেশনের সলিউশনের দিক থেকে হাই কনসেন্ট্রেশনের সলিউশনের দিকে একটা ফ্লো হচ্ছে, এদিকে একটা ফ্লো হচ্ছে, কিন্তু আদৌ ভেতরে কি হচ্ছে? হওয়া উচিত ছিল এদিকে, কিন্তু এই মাঝখানে যে একজন মাস্টার মাইন্ড বসে আছে, যে দ্রাবকণাগুলোকে বা সলিউট পার্টিকেলগুলোকে যেতে দিচ্ছে না, সেই কি করেছে? এই একটা নেট ফ্লোয়ের একটা মুভমেন্ট করাচ্ছে, কি এদিক থেকে দ্রাবক কণাগুলো এদিকে যাচ্ছে। আই হোপ ক্লিয়ার এই ব্যাপারটা। কতক্ষণ অবধি প্রসেসটা হবে? যতক্ষণ অবধি না দুজনের কনসেন্ট্রেশন সমান হয়ে যায়, যতক্ষণ অবধি না এই দুটো সলিউশনের কনসেন্ট্রেশন সমান হয়ে যায়, ততক্ষণ অবধি ফ্লোটা কিন্তু হবে এদিক থেকে এদিকে। লো কনসেন্ট্রেশনের সলিউশনের থেকে হাই কনসেন্ট্রেশনের সলিউশন। তাহলে ফ্লোটা কোন দিকে হচ্ছে? যে মুছে দিই এটা। তাহলে অসমোসিস ব্যাপারটা কি হলো? অসমোসিসের কথাটাই তো বলা আছে। অসমোসিস কি? হোয়াট ইজ অসমোসিস? the flow of solvents from low concentration solution to high concentration সলিউশন। যে একটা ফ্লো হচ্ছে, ফ্লোটা কোন দিকে হচ্ছে? লো কনসেন্ট্রেশন সলিউশন
কম গাঢ়ত্বের দ্রবণ থেকে হাই কনসেন্ট্রেশন সলিউশন বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে হচ্ছে, দ্যাট ইজ কল্ড অসমোসিস বা অভিস্রবণ। তাহলে এটাই অভিস্রবণের কনসেপ্ট। তাহলে অভিস্রবণের কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা চলো, তাহলে নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা পড়ব অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার, ঠিক আছে? আচ্ছা তাহলে মুছে দিই। আয়ো পজ করে তোলা হয়ে গেছে এতক্ষণ, না হলে পিছিয়ে যাও, পজ করো, তুলে নাও, ঠিক আছে? আচ্ছা ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু ভিডিওতে লাইক ফাইক কিন্তু করো না, কেন বলো দেখি? পছন্দ হয় না? হ্যাঁ, ভিডিওটা লাইক ফাইক একটু করে দিও। হ্যাঁ, এইটা হচ্ছে তাহলে ভালো লাগে আমার, যে একটা লাইক হয়েছে মানে ছেলেগুলো দেখে পছন্দ করেছে। খারাপ লাগলে লাইক করতে হবে না, ডিসলাইক করে দেবো, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এবারে আমাকে পড়তে হবে অভিস্রবণ চাপ ব্যাপারটা কি। আচ্ছা তাহলে ধরো আমি এইরকম ধরলাম দুটো সলিউশন আছে, এখানে একটা সলিউশন আছে আর এখানে একটা সলিউশন আছে। আমি বললাম কি এই পাশে যে, আচ্ছা মাঝখানে কি আছে? মাঝখানে আছে একটা সেমি পারমিয়াবল মেমব্রেন। মাঝখানে কি আছে? একটা সেমি পারমিয়াবল মেমব্রেন। সেমি পারমিয়াবল মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দা। তাহলে অর্ধবেদ্য পর্দায় কি হয়? অর্ধবেদ্য পর্দায় কি হয়? অভিস্রবণ হয় বা কি হবে? অসমোসিস হবে। তাহলে এখানে কি হচ্ছে? অসমোসিস হচ্ছে। আচ্ছা আমি বললাম যে এর কনসেন্ট্রেশন C1, এর কনসেন্ট্রেশন C2, যেখানে C1 ইজ গ্রেটার দেন C2, যেখানে C1 ইজ গ্রেটার দেন C2। তাহলে যদি কনসেন্ট্রেশন C1 C2 হয় তাহলে কি হবে? আমরা জানি উল্টোটা হয়, অভিস্রবণে কি হয়? উল্টোটা হয়, যে C2 থেকে C1 এর দিকে ফ্লো হবে। কেন হবে বলে দিয়েছি। তাহলে এটা ফ্লো হচ্ছে এইদিকে, সলিউশনের ফ্লোটা এইদিকে হচ্ছে, সলভেন্ট পার্টিকেলগুলো এইদিকে ফ্লো করছে। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে? অসমোসিস হচ্ছে। এবারে দেখো এই যে দুটো আছে, ধরো আমি এই থেকে আমি এরকম একটা নল বের করে দিলাম, দেখো এটাকে আমি নর্মাল জায়গায় করছি, তাহলে এই দুজনের উপরে কি প্রেশার আছে বলো দেখি? দুজনকেই প্রকৃতি সমানভাবে চাপ দিচ্ছে, মানে এর উপরেও আছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, এর উপরেও আছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, প্রাকৃতিক চাপ। এবার আমি বলছি যে যেদিকে অসমোসিসটা হচ্ছে, মানে এদিকে হচ্ছে একটা প্রেশারের জন্য হচ্ছে, একটা প্রসেস মানে একটা প্রেশারের জন্য হচ্ছে। আমি বলছি এই প্রসেসটাকে আটকানোর জন্য যেদিকে অসমোসিসটা হচ্ছে সেদিকে এই অ্যাটমসফিয়ারিক চাপের সাথে আমি যদি কিছু চাপ এক্সট্রা বাড়িয়ে দিই, মানে ধরো এখানে আমি একটা পিস্টন রেখেছি, ধরো এটা একটা পিস্টন, ধরো পিস্টনটাকে আমি একটু উপর থেকে চাপ দিচ্ছি, ধরো আমি পিস্টনে এখানে ধরো এক্সট্রা কিছু পাই অ্যামাউন্টের চাপ দিলাম, চাপের পরিমাণ কত? পাই অ্যামাউন্টের। যে চাপটা কি করলো, এই চাপটা কি করলো, এই যে অসমোসিস যে প্রক্রিয়াটা হচ্ছে, এই প্রক্রিয়াটিকে, এই প্রসেসটাকে বন্ধ করে দিল, স্টপ করে দিল। অর্থাৎ এদিকে একটা ফ্লো হচ্ছিল, দেখো এই দিক থেকে এদিকে একটা ফ্লো হচ্ছিল নর্মাল, আমি কি করলাম এদিকে একটা চাপ দিলাম, এক্সট্রা চাপ, যার ফলে এই ফ্লোটা যে হচ্ছিল এই চাপের ফলে ফ্লোটার হতে পারছে না, ফ্লোটা বন্ধ হয়ে গেল। কমপ্লিট যখন বন্ধ হয়ে যাবে তাহলে যে পরিমাণ এক্সট্রা প্রেশার আমি এখানে দিয়েছি, যার ফলে ওই অসমোসিসটা বন্ধ হয়ে গেছে, তাকে কি বলবো? অসমোটিক প্রেশার। ঠিক আছে? তাহলে অসমোটিক প্রেশারটা কি? যে পরিমাণ যেদিকে অসমোসিস হচ্ছে তার বিপরীত দিকে আমি এমন একটা যে পরিমাণে এক্সট্রা চাপ দিয়ে আমি অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়াটাকে বন্ধ করে দিতে পারবো, তাকে কি বলা হবে? তাকে বলা হবে অসমোটিক প্রেশার। ক্লিয়ার? আচ্ছা এবার এই অসমোটিক প্রেশারের উপরে, আচ্ছা ঠিক আছে, তাহলে যে এই যে তাহলে the pressure which stops the osmosis বলতে পারি is called osmotic pressure। যে প্রেশারটা এটা অসমোসিসকে বাধা দিয়ে দিল, অসমোসিসকে
হতে গেলে মানে যেটা অভিস্রবণ হতে গেলে যেটা একদম অভিস্রবণটাকে বন্ধ করে দিল, দ্য প্রেশার হুইচ স্টপস দ্য অসমোসিস, যেটা অভিস্রবণকে বন্ধ করে দিল, সেটাকে কি বলবো আমি? অসমোটিক প্রেশার। ক্লিয়ার? আচ্ছা, এটাকে কি বলছি? পাই, এক্সট্রা পাই, এই যে পাই দিয়ে ডিনোট করছি, তাহলে পাইটাকে কি বলবো আমি? অসমোটিক প্রেশার। এবারে এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই পাইটা এটা প্রপোর্শনাল টু হয় এই যে সলিউশনগুলো আছে না, যে সলিউশনটা আছে ওই সলিউশনের মোলারিটির উপর, মোলারিটি নট মোলালিটি, ইটস মোলারিটি, যেরকম সি দিয়ে লিখলাম, সিটা কি? মোলারিটি, মোলারিটি, যে সলিউশনটা নিয়েছি ওই সলিউশনের মোলারিটি উপরে সঙ্গে প্রপোর্শনাল। আর কি? আর যে টেম্পারেচারে এই অসমোসিসটা হচ্ছিল, যে টেম্পারেচারে এই অভিস্রবণটা হচ্ছিল তার সঙ্গে প্রপোর্শনাল। Pi is proportional to C, where C is the molarity of the solution, and pi is proportional to T, where T is the temperature in which the osmosis is occurred. ঠিক আছে? আচ্ছা, তাহলে উপরটা মুছে দিই। আই হোপ তোলা হয়ে গেছে এটা। হ্যাঁ, চলো। তাহলে একটা কি অসমোসিস হচ্ছিল, আমি বিপরীত দিকে একটা এক্সট্রা প্রেশার দিলাম, যার ফলে কি অসমোসিসটা বন্ধ হয়ে গেল, নর্মাল। ঠিক আছে? তাহলে কি পাই ইজ প্রপোর্শনাল টু সি, সি ইজ ফর মোলারিটি। আচ্ছা, এই দুটোকে যদি আমি একসাথে লিখি তাহলে কি হবে? পাই ইজ প্রপোর্শনাল টু সি ইন্টু টি, মাঝখানে একটা কনস্ট্যান্ট লাগাতে হবে, তাহলে যদি এটা তুলতে হয়। ইকুয়াল টু কনস্ট্যান্টটা কি আছে জানো তো? কনস্ট্যান্টটা হচ্ছে আর। আরকে কি বলা হয়? যেটা সার্বজনীন গ্যাস ধ্রুবক, তাই তো? এটা বলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। মান কত হয়? 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স বা 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এই হচ্ছে অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপের ফর্মুলা। অভিস্রবণ চাপ ইকুয়াল টু পাই ইকুয়াল টু সিআরটি, যেখানে সিটা হচ্ছে কি? মোলারিটি, মানে মোল পার ভলিউম ইন লিটার, মোলারিটি। টি হচ্ছে কি? কেলভিন স্কেলে টেম্পারেচার, আর আর হচ্ছে কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে? এই হচ্ছে অসমোসিস, এই হচ্ছে অভিস্রবণ চাপ। ক্লিয়ার? তাহলে এগুলো একটা ম্যাথস করি, আজকে লেকচার শেষ করে দেবো। দিয়ে নেক্সট দিন ওই রিভার্স অসমোসিস আর অ্যাবনর্মাল মলিকুলার মাস কীভাবে বের করতে হয়, ওই যে ভ্যান্টাপ ফ্যাক্টর, ওটা করিয়ে দেবো। তাহলে চলো লাস্ট একটা এর উপর একটা অঙ্ক করে দিই। আচ্ছা, অঙ্কটা আমাকে খুঁজতে দাও। অঙ্কটা কোথায় আছে? অসমোটিক প্রেশার। আচ্ছা, চলো পেয়ে গেছি। একটা অঙ্ক আছে, মুছে দিচ্ছি। হ্যাঁ, এটাও এনসিআরটিতে অঙ্ক, একটা এনসিআরটির অঙ্ক। কি অঙ্কটা? কোয়েশ্চেনটা কি আছে দেখি, ম্যাথমেটিক্সটা কি আছে। বলছে ক্যালকুলেট দ্য অসমোটিক প্রেশার ইন পাস্কালস। আচ্ছা, in pascals exerted by a solution in exerted by a solution prepared by dissolving 1 gram of polymer. আচ্ছা, prepared (1 gram of polymer of molar mass কত? 185,000 বাপরে, এত বড় পলিমার তো। আচ্ছা, ইন 450 ml of water at 37 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে ম্যাথমেটিক্স। কি বলা আছে? যে ক্যালকুলেট দ্য অসমোটিক প্রেশার ইন পাস্কালস এক্সার্টেড বাই আ সলিউশন
প্রিপেয়ার্ড বাই ডিজলভিং 1 গ্রাম অফ পলিমার অফ মোলার মাস এত ইন 450 ml অফ ওয়াটার সলিউশন, ওয়াটার অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো পাই ইকুয়াল টু ফর্মুলা কি, ঠিক আছে, সিআরটি। আচ্ছা, 1 গ্রাম অফ পলিমার অফ মোলার মাস 18500। তাহলে 1 গ্রাম পলিমারের মোল কত হবে, কত মোলস আছে, যার মোলার মাস এত দেওয়া আছে আর দেওয়া আছে এটা 1 গ্রাম। তাহলে আমি সির জায়গায় আছে, এটাকে আমি যদি ভেঙে লিখি, সি ইকুয়াল টু কি লিখবো বলো? ধরো আমি একটা সলিউটের আমি ধরো ওয়েট নিয়ে নিলাম ডব্লিউ আর তার মলিকুলার মাস নিয়ে নিলাম এম। তাহলে ডব্লিউ বাই এম বাই ভি, এটা কি, এটা হচ্ছে মোলস, মানে কি সি ইকুয়াল টু কি, সি ইকুয়াল টু এন বাই ভি, মোল পার ভলিউম। তাহলে এনকে আমি ডব্লিউ বাই এম বাই ভি এতদিনে বোঝা যাওয়া উচিত, ইন্টু আর ইন্টু টি। ডব্লিউ দেওয়া আছে 1 গ্রাম, মলিকুলার মাস দেওয়া আছে 18500। ভলিউম কি করতে হবে, যদি তুই আমাকে বলেছে মোলারিটি, তাহলে ভলিউমটা কি ইন লিটার, কত দেওয়া আছে 450 ml, মানে কত লিটার বেরিয়ে যাবে। আর কত 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর এটা টেম্পারেচার। তাহলে দেখি কি হয়, টেম্পারেচার তো আমাকে করতে হবে 37 ডিগ্রি সেলসিয়াস, মানে কত কেলভিন বের করতে হবে। তাহলে মুছে দিয়ে এটা তোলা হয়ে গেছে। আই হোপ অঙ্কটা কী করে করা যাবে বুঝে, মানে মোটামুটি একটা আইডিয়া তো হয়ে গেছে। চলো তাহলে এবার আমি এটাকে একটুখানি করি, কি যে ডব্লিউ কত 1 গ্রাম, এম কত 18500, এটা আমি বলতে হয় গ্রাম পার মোল, তাই তো, মোলার মাস মানে গ্রাম পার মোল। আচ্ছা, ভলিউম কত 450 ml, লিটার করলে 450/1000 লিটার। আর কত 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। দেখো পাস্কালে বের করতে বলেছে, কি বের করতে বলেছে, ক্যালকুলেট দ্য অসমোটিক প্রেসার ইন পাস্কাল। পাস্কাল মানে এসআইতে বের করতে বলেছে। সিজিএস হলে ডাইন পার সেমি স্কোয়ার, এসআই হলে নিউটন পার মিটার স্কোয়ার, মানে পাস্কাল। তাহলে জুল মানে কি, এটা অলরেডি এটা এসআই ইউনিটে দেওয়াই আছে, তাহলে আর এর মানটা তোমাকে জুলে করতে হবে, এইটা এত জুল। টেম্পারেচার কত, টি কত 37 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ 273 প্লাস 30 কেলভিন 310 কেলভিন। আর কিছু আর কি করতে হবে, জাস্ট মানগুলো ভ্যালুগুলো বসাও, করে পাইটা বের করো। পাইটা কিসে বেরোবে, পাস্কালে বেরোবে, তাই তো। তাহলে পাইটা পাস্কালে বেরোবে, তাহলে এই করে তো মোটামুটি ম্যাথমেটিক্সটা হয়ে যাবে। তাহলে পাইটা পাস্কালে বেরোবে, কারণ এটা এসআইতে আমাকে করে দিতে হবে, আর করে দিতে হবে না, সব তো ডেটা দিয়ে দিয়েছি, করতে পারবে। পজ করো, তুলে নাও, ঠিক আছে। তাহলে এই মোটামুটি দেখো, পাই যদি বলে অসমোটিক প্রেসারের ইউনিট কি, পাই প্রেসার, তো প্রেসারের ইউনিট কি হয়, পাস্কাল হয়, ডাইন পার সেমি স্কোয়ার হয়, বার হয়, অ্যাটমসফিয়ার হয়। যদি কেউ যদি বলে যে পাইয়ের ইউনিট কি হবে, স্যার আপনি তো পাইয়ের ইউনিটটা বললেন না। পাই মানে কি, চাপ, চাপের ইউনিট কি হয়, ডাইন পার সেমি স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, হুইচ ইজ পাস্কাল। আর কি হয়, বার হয়, এটিএম হয়, তাই তো, 1 ATM সমান 1.013 বার, এরকম সব ইউনিট ট্রান্সফরমেশন আছে, ম্যাথমেটিক্স করতে গেলে পেয়ে যাবে। তাহলে মোটামুটি এই থাকলো তোমাদের অসমোটিক প্রেসারের সব কিছু না, মানে অসমোটিক প্রেসারের ব্যাপারটা বুঝিয়ে দিলাম। আর একটা আছে ওই তোমার ওই রিভার্স অসমোটিক প্রেসার, ওটা কিছুই না, নর্মাল একটা জিনিস, ছোটো একটা জিনিস, ওটা আমি নেক্সট দিনের লেকচারে করে দেবো। তাহলে আজকের লেকচারে এই অবধি থাক, নেক্সট দিন দেখা হচ্ছে রিভার্স অসমোসিস নিয়ে, ভ্যান্টাপ ফ্যাক্টর নিয়ে, আর আমরা বের করবো অ্যাবনর্মাল মোলার মাসেস। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো টাটা।